আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা আমাদের অধ্যায় 2 এ অনুশীলনী যে সকল প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আজকে আমরা সলভ করব, এবং তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনুশীলনীর শেষে কি থাকে, নমুনা প্রশ্ন থাকে। সো আমরা কিন্তু আজকে ক্লাসে নমুনা প্রশ্ন সলভ করব, এবং আজকের ক্লাসটা আমরা কোথা থেকে করছি, আমরা করছি আমাদের 10 মিনিট স্কুলের মাস্টার বুক থেকে। এবং তোমরা আমার সাথে দেখতেই পারছো খুব সুন্দরভাবে মাস্টার বুকে এরকম চমৎকার একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? এন্ড একটা জিনিস বলি যে আমাদের কিন্তু মাস্টার বুকে কি থাকে বলো তো, তোমরা অলরেডি অনেকেই জানো যারা আসলে ক্লাসগুলো রেগুলার বেসিসে করো, যে আমাদের টপিক ওয়াইজ আসলে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা দেওয়া থাকে। সো তোমরা এখানে দেখতেই পারতেছো যে আমাদের অ্যাকচুয়ালি 3টা টপিক আছে এই অধ্যায়ে: লাভ ক্ষতি, মুনাফা সংক্রান্ত সমস্যা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তো লাভ ক্ষতিটা বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। মুনাফা সংক্রান্ত সমস্যা এটাও বহু নির্বাচনী সৃজনশীলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর চক্রবৃদ্ধির কথা তো বলাই যাবে না, খুবই ইম্পর্টেন্ট। সো তোমার দেখে মনে হতে পারে আর এই সবই তো স্টার, বিকজ এই চ্যাপ্টারটা আসলে স্টার। এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ এবং পুরো চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবাই, একদম মার্ক করে রাখতে পারো। সো চলো আমরা বেশি দেরি না করে কুটকুট করে শুরু করে ফেলি। প্রথমেই আমরা যদি দেখি, আচ্ছা আমাদের এখানে কিছু রিভিশন অংশ আছে। কারণ কি? কারণ আমরা ক্লাস 5-এ 6-এ 7-এ মোটামুটি এই অধ্যায়ের যে টপিকগুলো লাগবে এগুলো পড়ে আসছি। তো অনেক সময় হয় না, ভুলে যাই। তো এখানে রিভিশন পার্টগুলোতে দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবা। যেমন ধরো লাভের শতকরা কিভাবে বের করে, ক্ষতি শতকরা কিভাবে বের করতেছি, লাভ ক্ষতি বলতে কি বুঝায়। বাই দ্য ওয়ে, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি না লাভ ক্ষতি বলতে কি বুঝি। লাভ জিনিসটা কি? লাভ জিনিসটা হচ্ছে কি, যদি আমাদের কি থাকে, যদি আমাদের হচ্ছে বিক্রয় মূল্য, শর্টে লিখলাম, ঠিক আছে, বি লিখলাম, মানে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য আমরা বিয়োগ দিই, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে আমার বিক্রয় মূল্য বেশি থাকে, সেই ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে লাভ। আর যদি এমন হয় যে না, আমাদের যে ক্রয় মূল্য তার চেয়ে বিক্রয় মূল্য কম, সেই ক্ষেত্রে আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করি, তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতি। আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই। তুমি একটা কলম 10 টাকা দাম, তুমি এটা 10 টাকা দিয়ে কারো কাছ থেকে কিনেছো, কেনার পরে তুমি এটা 15 টাকায় বিক্রি করলে, তাহলে এখানে তোমার লাভ কত? 15 থেকে তুমি যদি 10 বিয়োগ দাও, মানে কলমের দামটা বিয়োগ দাও, তুমি যেটা দেখবা যে 5 আসতেছে, অর্থাৎ এই 5 টাকা হচ্ছে তোমার লাভ। কিন্তু তুমি 10 টাকা দিয়ে কলমটা কিনলে, মানে ক্রয় মূল্য 10, তুমি বিক্রি করছো তার কাছে 5 টাকাতে, অর্থাৎ এখানে মানে তুমি যেই দামে কিনছো তার চেয়ে কম দামে বিক্রি করছো, তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তুমি যদি এখন 10 থেকে 5 বিয়োগ দাও, মানে তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ দাও, তুমি পাবা কত? 5। তাহলে এখানে 5 হচ্ছে তোমার ক্ষতি। আশা করি তোমাকে বুঝাইতে পারছি আমি। এই যদি বুঝেই যাই, এখন আসি আমাদের মোট, আমরা আসলে অনুশীলনীতে চলে যাচ্ছি। দেখি অনুশীলনীতে আমাদের জন্য কি কি অঙ্ক আছে। আচ্ছা, প্রথমেই আমরা যদি দেখি অনুশীলনী 2.1-এ প্রথমে 1 নম্বরে আমাদেরকে একটা অঙ্ক দিয়েছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মানে এখানে পাইকারি আর খুচরা তোমাকে বুঝতে হবে। খুচরা বিক্রেতা যেটা করে সেটা হচ্ছে তারা পাইকারির কাছ থেকে কিনে আনে। পাইকারিরা হচ্ছে তারা যারা অনেক পরিমাণে জিনিস বিক্রি করে। সো ধরো তুমি যদি কখনো মাছের আড়ত বা চালের আড়ত যদি যেয়ে থাকো, দেখবা যে ওখানে অনেক চাল থাকে, অনেক মাছ থাকে। তো যারা হচ্ছে ছোট ছোট দোকান চালায়, তারা কি করে, তারা ওই আড়তদার বা যারা পাইকারি আকারে বিক্রি করছে তাদের কাছ থেকে অনেক কিনে নিয়ে আসে তাদের দোকানে রাখে। দোকানেও কিন্তু অনেক থাকে, সেখান থেকে আমরা কিনি। তো আমরা খুচরা বিক্রেতার কাছ থেকে কিনি, খুচরা বিক্রেতারা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনে নিয়ে আসে। এবং পাইকারি যারা বিক্রেতা থাকে তারা আসলে দেখা যায় যারা উৎপাদন করতেছে, ধরো জেলেরা মাছ ধরে নিয়ে আসতেছে, পাইকারিরা কি করবে, ওই জেলেদের কাছ থেকে মাছ কিনবে। ধান যারা চাষ করতেছে, কৃষকের কাছ থেকে ধান কিনে পাইকারিরা, এরপরে পাইকারিদের কাছ থেকে ধান কারা কিনতেছে অল্প অল্প করে, মানে অত ধান কিনতেছে না, তারা অল্প করে নিয়ে আসছে যাতে তাদের দোকান চালানো যায়। এটা করতেছে কারা? এরা খুচরা ব্যবসায়ীরা। আর খুচরা ব্যবসায়ীরা নিয়ে এসে দোকানে রাখতেছে, মানে যারা অ্যাকচুয়ালি দোকানদার, তাদের কাছ থেকে আমরা ক্রেতারা যেই কিনতেছি, আমরা কিনতেছি কতটুকু? আমাদের ওর দোকানে যত আছে সব লাগবে না, আমরা আমাদের ঘরে যতটুকু প্রয়োজন ততটুকু কিনে নিয়ে আসছি। তাহলে আমরা বুঝতে পারলাম, ফ্লোটা বুঝতে পারলাম। প্রথমে কি, প্রথমে হচ্ছে পাইকারি, তারপর খুচরা, তারপর ধরো আমরা খুচরার কাছ থেকে কিনতেছি। ফাইন। এখন আমাদের বলছে যে পাইকারি বিক্রেতা খুচরাকে যখন দিছে, তখন কি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করার সময় তার 20% লাভ হয়েছে। আবার
খুচরা যে বিক্রেতা আছে সেই বিক্রেতা কিনে নিয়ে এসে যখন আবার বিক্রি করছে তখন ওই খুচরা ব্যবসায়ীরও 20% লাভ হয়েছে। এখন বলছে যে যদি দ্রব্যটি খুচরার বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রেতা যখন বিক্রি করছে তার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে এটা তুমি কিভাবে বের করবা? প্রথমে আগে বের করতে হবে যে খুচরার ক্রয় মূল্য কত, কারণ খুচরা ঠিক যত টাকা দিয়ে কিনছে ওইটাই কি, ওইটাই আমাদের পাইকারির বিক্রয় মূল্য না। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে বলতে পারি যে খুচরা বিক্রেতার, দেখো লেখা আছে, খুচরা বিক্রেতা যদি 20% লাভ হয় তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? দেখো 100 টাকা ক্রয়, তার সাথে 20% মানে 20 টাকা, তো সব মিলে হচ্ছে 120 টাকা। তাহলে 120 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি হয় 120 টাকা, তার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। যদি 1 টাকা হয় তাহলে 100/120, মানে এটা ঐকিক নিয়ম করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কত দেওয়া আছে? 576 ছিল তার বিক্রয় মূল্য, তাই না? তাহলে যদি তার 576 টাকা বিক্রয় মূল্য হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো 1 টাকার চেয়ে 576 টাকা কি অনেক বেশি, তাহলে ক্রয় মূল্য একটু বেশি হবে। সো বেশি হওয়ার কারণে 576 কিন্তু কি করতেছি আমরা? গুণ করতেছি। এরপর নর্মালি আমরা কাটাকাটি করে ফেললে পাবো আমরা 480 টাকা। এই 480 টা কি? এটা হচ্ছে আমার খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য। অতএব এটা কি? এটা হচ্ছে আমার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো আমরা এইবার আমরা সুন্দর করে আসবো যে 20% লাভে আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত ছিল 20%-এর জন্য? তাহলে 100 টাকা। 1 টাকা হইলে কত? আর ও যেহেতু এটা কি 480 টাকায় বিক্রি করছে খুচরার কাছে, খুচরার ক্রয় মূল্য 480 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 480 থাকে তার ক্রয় মূল্য কত হবে? ব্যাস, এখানে আবার একটা ঐকিক নিয়ম, এন্ড ঐকিক নিয়মের পরে আমরা কি এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে অ্যাকচুয়ালি গুণ ভাগই, সো উত্তর করলে আমরা পেয়ে যাবো 400 টাকা। অতএব এটাই কিন্তু আমাদের প্রশ্ন করেছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে হচ্ছে এখন এই 2 নাম্বারটা একটু খেয়াল করো। বলছে একজন দোকানদার আছে যিনি কিছু ডাল এত টাকায় বিক্রি করায় তার কত কি হইলো? দেখো 5% ক্ষতি হলো। কি হইলো? 5% ক্ষতি হইলো। ঠিক আছে, মানে লাভ তো করতেই পারি নাই, ক্রয় মূল্য যেটা ছিল সেই দামেও বিক্রি করতে পারি না, আরো কমে বিক্রি করতে হয়েছে। এখন ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হইতো। এখন এখানে যেটা দেওয়া আছে এটা কি বলতো? এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে আমাদের কি লাগবে? আগে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 5% ক্ষতি যদি আমরা হিসাব করি তাহলে 100 টাকায় ডালের বিক্রয় মূল্য কত? 95 টাকা, তাই না? তাহলে এইবার যদি আমরা একটু দেখি, দেখো আরে ওকে, দেখো 6% লাভে 100 টাকায় ডালের বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 6, 106 টাকা। কিন্তু ক্ষতিতে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? দেখো ক্ষতিতে যদি 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যদি হয় তার 1 টাকা, লাভে কত হবে? 6% লাভ কত হবে বলো? 106/95। তাহলে ক্ষতিতেই তার বিক্রয় মূল্য যদি দাঁড়ায় 2375 টাকা, তাহলে লাভে কি হবে? একটু বেশি হবে না? অবশ্যই। তাহলে এই যে এখানে উপরে কিন্তু গুণ করে দিছে। আমরা সবসময় মনে রাখবো ঐকিক নিয়মের সময় যদি কম হয় পরিমাণ তাহলে সেটা আমরা ভাগ করি, যদি বেশি হয় তাহলে আমরা কি করি? গুণ করি। সো এইখানে যেহেতু এটা মানে 1-এর চেয়ে অবভিয়াসলি 2375 বেশি, এই কারণে কি হয়েছে? এটা একটু গুণ হয়েছে। বুঝতে পারছো? যদি আমরা বুঝে থাকি তাহলে একটু দেখি, এরপরে আমরা যাই 3 নাম্বারে, দেখি কি বলছে। 3 নাম্বারে আমাদের বলছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কি বলছি? যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা যদি 30 টাকায় 12টি দরে বিক্রি করে তখন কি হবে? আমরা একটা একটা করে আসি। প্রথমে আমরা আসি যে 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত হবে? যে 30/10 হচ্ছে 3 টাকা, মানে একটা কলা কিনছেও 3 টাকা দিয়ে। তাহলে 15টি কলার ক্রয় মূল্য কত হবে?
15 গুণ, তাহলে 3 গুণন এখানে কি 15টি কলার ক্রয় মূল্য কত হবে? 15 গুণন 3, তাহলে কত হইলো? 30 টাকা। 3 15, ঠিক আছে? কত হইলো? এখানে আমাদের আমাদেরকে এখানে বলে দিয়েছে যে 15টি কলার কত টাকা, এখানে দেখো 30 টাকা, তাই না? 30 টাকায়। তাহলে এবার আমরা যদি যাই যে আমরা এখানে দেখতেছি যে 15টি কলার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য অবশ্যই ওর চেয়ে কি কম হবে। সো কম হইলে আমরা কি করতেছি? 30 ভাগ 15 সমান হচ্ছে 2 টাকা। এখন আমরা যদি বলি যে তাহলে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য কত দাঁড়াবে? ওই যে দুইটা দর আমাদের আছে, যে এই দেখো 30 টাকায় 10টি দর আর 15টি দর কি করছে? সবগুলা 30 টাকায় কিনে নিয়ে আসছে। সো আমাদের এখানে দুইটা দর আছে, হ্যাঁ। একটা হচ্ছে 30 টাকায় 10টি আর একটা কি 30 টাকায় 15টি। সো আমরা দুইটাকে যখন যোগ করে কি পাচ্ছি? 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। সেই হিসাবে 12টি কলার বিক্রয় মূল্য কত বলা হয়েছে? 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত? 30/12। তাহলে 2টি কলার বিক্রয় মূল্য কত হবে? হচ্ছে বেশি হবে। সো 30/12 এটাকে 2 দিয়ে গুণ করলে উত্তর পাবো আমরা হচ্ছে 5 টাকা। ঠিক আছে? এই ক্ষেত্রে সমান সংখ্যক কলার, আমাদের যেটা প্রশ্ন ছিল যে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য করলে শতকরা কত লাভ ভার সমান হবে? এই ক্ষেত্রে আমরা উত্তর কি দেখো, সেই যেহেতু আবার 5 টাকায় ফেরত চলে আসছে, অতএব সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। ক্রয় মূল্য থেকে কমলে আমরা বলতাম ক্ষতি, যদি বিক্রয় মূল্যটা বেশি হইতো সেক্ষেত্রে আমরা বলতাম বেশি, কিন্তু যখন হচ্ছে সমান তখন কি, তখন তো কোনো মানে লাভ লস কিছুই নাই। তো আমরা বলবো যে না, লাভ বা ক্ষতি কিছুই হইলো না। বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা একটু পরেরটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে মুনাফার সংক্রান্ত সমস্যা। সো এইগুলোর জন্য আমরা একটা ছোট্ট সূত্র বা ফর্মুলা ব্যবহার করি, সেটা হচ্ছে I is equal to PNR। এখানে P সমান কি এটা আমাদের বুঝতে হবে। I সমান আগে বুঝি। I সমান হচ্ছে আমাদের ইন্টারেস্ট বা মুনাফা, ঠিক আছে? এই যে I। আচ্ছা, P সমান হচ্ছে আমরা কত বিনিয়োগ করতেছি বা আমাদের মূলধন, প্রিন্সিপাল। আর সমান হচ্ছে রেট। রেট মানে হইতেছে যে কত হারে। আর এন সমান হচ্ছে বছর বা সময়, যে কত। এই যে এখানে দেখো আমাদের খুব সুন্দর করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে সূত্র পাই যে আমরা যদি কোনোটার মুনাফা বের করতে চাই আই সমান PNR লিখতে পারি। আবার যদি আমরা বলি মুনাফা আসল, অর্থাৎ আমার যত লাভ হচ্ছে তার সাথে আমার যা মূলধন আছে এটাকে আমরা নিতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, মুনাফা আসল। এবং এ সমান কি লিখবো আমরা? মুনাফা এবং তার সাথে তার মূলধনটা, তাহলে P+I লিখবো। অর্থাৎ সূত্র হচ্ছে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে কি, মূলধন সমান কি এই মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে? শুধু আসল থাকবে। সো এটাই আর কি বোঝানো হয়েছে। এখন আমরা করে ফেলি আমাদের হচ্ছে 2 3। আচ্ছা, 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারে দেখো কি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার। মুনাফার হার মানে হচ্ছে এটা আর, ঠিক আছে? এত টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে 5 হচ্ছে কি এখানে 5 বছর, মানে এটা হচ্ছে এন। 2000 মানে কি 2000 টাকার উপর মুনাফা রাখতে চাচ্ছি, তাহলে 2000 হচ্ছে পি। তাহলে I is equal to PNR। তাহলে এই যে আমরা এখানে সবকিছু লিখে ফেললাম, এরকম সূত্র অনুযায়ী যদি বসাই দেই PNR, এই যে আটটা যে আছে, আটটা যেহেতু কি মুনাফার হার, শতকরা মুনাফার হার বলছে, ঠিক আছে? তো আমাদের 10.50 পরে কি শতকরা চিহ্ন আছে, যেহেতু এটা কি বলছে দেখো শতকরা মুনাফার হার, সেই জন্য এটাকে কি করতে হবে, এই শতকরা থেকে ওটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করে নিব, যে 10.50 ডিভাইডেড বাই কত 100 লিখব, এবং এরকম করে আমরা চমৎকার ভাবে মুনাফাটা পেয়ে যাব। এবার দেখি আমাদেরকে 5 নাম্বারে কি বলছে। 5 নাম্বারে বলছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে আমাদের আগে বের করতে হবে যে এই টাকায় মুনাফা কত, তারপর আমরা দেখবো যে আচ্ছা ঠিক আছে কমে যাওয়ার পরে মুনাফাটা কত। সো দেখো শতকরা মুনাফার পার্থক্য কত হয়েছে, দেখো আগে ছিল 10, এখন হয়েছে 8। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2 টাকা, এটা হচ্ছে মুনাফার আমার পার্থক্য। তাহলে 100 টাকায় কত টাকা আমার কমে গেছে? মুনাফাটা কি শতকরার উপরে ছিল না, তাহলে 100 টাকায় কত কমে গেছে? এখানে কত বের করলাম 2। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 1 টাকায় কত কমে?
এবং কি এবং আমরা অ্যাকচুয়ালি কত টাকার উপর হিসাব করতেছি 3000 টাকা। তাহলে 3000 টাকায় কত বছর, বছরও কিন্তু আছে এখানে, 1 বছর না 3 বছর, তাহলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কি আরো কমে যাবে না? সো এই যে এখানে কি, এই যে এখানে দেখো 3000 আর 3 এগুলো উপরে গুণ করতেছি, মানে এটাই তো কম, কমটাই কি, কমটা আরো আগের চেয়ে আরো বেশি বেশি কমে যাবে। তাহলে যেহেতু বেশি বেশি কমে যাবে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে কিন্তু এটা 3000 আর 3 উপরে গুণ হচ্ছে, ঠিক আছে? এটা কেউ মানে এখানে কমে দেখে কেউ আবার কনফিউজ হয়ে এটাকে ভাগ করে দিল যে কম বলছে তাহলে তো ভাগ হবে না। না, তুমি চিন্তা করবা যে কমটা বাড়তেছে না কমতেছে, মানে 3 বছর ধরে তো কমবে, আরো খালি কমবেই। সো কম যেহেতু কমতেছে তাহলে কি এটা কমে যাবে, কারণ কি বেশি বেশি কমে যাচ্ছে, এই জন্য 3000 আর 3 আমি কিন্তু গুণ করছি। ওকে, সো আমরা মুনাফা কমবে কত টাকা, 180 টাকা। বেসিক্যালি আমরা এখানে যেটা করছি যে আমরা 10 আর 8 এর মধ্যে পার্থক্যটা দেখছি। 5 নাম্বার গেল। 6 নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। আবার ভালো করে বুঝো বাবারা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 হবে। তো তোমার আগে বের করতে হবে যে মুনাফা আসল থেকে, মানে মুনাফা আসল কি এ দিয়ে বুঝাই, আর মুনাফা যদি এটা হয় তাহলে এখান থেকে কি পাবো আমরা, আমরা সূত্রটা কি শিখেছিলাম, আমরা সূত্রটা শিখেছিলাম হচ্ছে a ইজ ইকুয়াল টু পি প্লাস আই, তাই না? তাহলে আমাদের এখানে এ দেওয়া আছে, পি দেওয়া আছে, আমরা বের করতে পারবো না আই বা মুনাফা কত। তাহলে এইখান থেকে সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে কি বের করব, মুনাফাটা কত এটা বের করব। তাহলে আমি মুনাফা আসল থেকে আসলকে বিয়োগ দিয়ে কি পাইলাম, আমরা শুধুমাত্র মুনাফাটা বের করলাম। এখন আমাদের সূত্র অনুযায়ী কি দাঁড়াচ্ছে, আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে সূত্র অনুযায়ী আমরা আবার কি বলতে পারি যে রেট বাকি বা হইতেছে মুনাফার হার, হার সমান আমরা কি লিখবো, আই ডিভাইডেড বাই পি বাই এন। তাহলে আই কত, আমার এখানে আই কত বাবা দেখো 5,850 টাকা। তাহলে আই ডিভাইডেড বাই পি এন, পি কত দেখো তো, আমাদের এখানে পি কিন্তু আমরা জানি তাই না, 13,000, আর এন কত, কয় বছরে এই কাজটা হয়েছে, কত বছরে হয়েছে, কত বছরে হয়েছে দেখো তো, এই যে উপরে আমাদের লেখা আছে 5 বছরে না, এই যে এন সমান হচ্ছে 5 বছর বলছে আমাদের। তাহলে 5 বছরে যেহেতু হয়েছে, সো আমরা কি করতেছি, আই ডিভাইডেড বাই পি এন, এখান থেকে আমরা আরটা বের করতেছি। সো আর যেটা পাচ্ছি সেটা কি, যেহেতু আর কি কিন্তু আমরা প্রত্যেকবার যেহেতু শতকরা মুনাফা, তা আর কে আমরা কি করতেছি, প্রত্যেকবার 100 দিয়ে ভাগ করে লিখতেছি, তাই না? তাহলে এখানে যেহেতু আমরা রেটটা বের করতেছি এবং এটা পার্সেন্টেজ আমরা দিব, তার জন্য আমরা কি করতেছি, আমরা আলাদাভাবে একটা 100 গুণ করতেছি, ঠিক আছে? এরপরে কাটাকাটি করো, ফাইনালি তুমি উত্তর পেয়ে যাবা 9%। সো এই হচ্ছে আমাদের শতকরা মুনাফার হার। 7 নম্বরে আমাদেরকে কি বলছে একটু পড়ি। একটা মিনিট, আচ্ছা, সাত নম্বরে পড়ো কি বলছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়, ঠিক আছে? সো আমাদের আগে বের করতে হবে কি, আমরা আগে বের করব যে 8 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হয়। তাহলে এইখানে দেখো আমাদের কিন্তু আর কিচ্ছু বলে নাই, তো আমরা এখান থেকে ধরে নিব যে ধরে নিই আসল হচ্ছে 100 টাকা, তাহলে 8 বছর পরে সেটা কি হবে, দ্বিগুণ হবে। তাহলে 100 দ্বিগুণ হচ্ছে 200 টাকা। এটা কি মুনাফা আসলে আসলের দ্বিগুণ হয়ে গেল। সো মুনাফা আসল মানে কি, মানে হচ্ছে ওর মধ্যে মুনাফাও আছে আসলও আছে, দুইটা মিলে হচ্ছে মূল আসলের দ্বিগুণ হইলো। তাহলে এখান থেকে যদি আমি আসলকে বিয়োগ দিয়ে দিই তাহলে কে থাকবে, মুনাফা আসল থেকে আসলকে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কে থাকবে, শুধুমাত্র আসল থাকবে না। তাহলে মুনাফা আসল থেকে যখন আমি আসলকে বিয়োগ দিব আমি কি পাবো, আমি পাচ্ছি কি 200 থেকে 100 বিয়োগ দিয়ে 100 টাকা। মানে এটা কি, এটা হচ্ছে শুধুই আমার মুনাফা, এটা কিন্তু মুনাফা থেকে আমি আসলকে বের করে দিচ্ছি। ফাইন, এরপরে আমাদেরকে বলছে যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কিনা। তাহলে আমরা এখন আস্তে 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 হিসাব করি যে 100 টাকায় 8 বছরে মুনাফা যদি হয় 100 টাকা, তাহলে 1 বছরের মুনাফা কত। এবং সেম ওয়েতে আমাদেরকে কিন্তু বলছে কি, বলছে যে মানে
শতকরা কত, আসলে বেসিক্যালি ওরা জানতে চাচ্ছে যে 100 টাকায় 1 বছরে কত, হারটা বের করতে বলছে। তো আমার এখানে কিন্তু 100 টাকায় হিসাব ছিল, আলাদাভাবে আমার 100 আনতে হচ্ছে না, শুধু আমরা 8 জায়গায় 1 বছরের জন্য কত এটা হিসাব করলে আমরা মুনাফার হারটা বের করে ফেলবো। বেসিক্যালি এটা কিন্তু যারা একটু বুঝতে কনফিউশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের আর কে বের করছে, বুঝতে পারছো? ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে এখন আমরা দেখি যে আমরা 8 নাম্বারে আমাদেরকে কি করতে বলছো। কি বলছে দেখো, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছর মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো আমাদের হচ্ছে একবার বলছে 4 বছরে হয়, আর আরেকবার বলতেছে যে কত টাকায়, ওই একই হারটা আমরা চেঞ্জ করব না, ঠিক আছে, ওই একই হারে 10,200 টাকা হবে। তাহলে আমাদেরকে বলতেছে মানে কোনটা কি বের করতে বলছে বলতো, কত টাকা, তাই না? মানে আমাদের কত টাকা বলতে বেসিক্যালি বুঝাচ্ছে যে পিটা কত বা আমাদের মূলধনটা কত। তাহলে মুনাফা আসল কত, কয় বছরে, 4 বছরেই হোক না, 4 বছরের মুনাফা আসল কত, 8,840 টাকা, ঠিক আছে। আর আমাদের যদি হচ্ছে দেখি তাহলে আসল কত, আসল কত, আসল কিন্তু আমাদের অলরেডি একটা দিয়ে দিচ্ছে যে 6,500 টাকায় যে হারে, তাই না? তাহলে আসল যেটা দেওয়া আছে, মুনাফা আসল থেকে আসলকে বিয়োগ দিলে আমরা যেটা পাচ্ছি এটা কি, এটা শুধুমাত্র আমার মুনাফা। তাহলে 6,500 টাকা 4 বছরের মুনাফা কত দাঁড়াচ্ছে, 2,340 টাকা। প্রশ্ন মতে যা আছে আমরা তাই বললাম। তাহলে এখন 6,500 জায়গায় যদি আমরা বলি যে 1 টাকার 4 বছরের মুনাফা কত হবে, তাহলে 1 টাকায় কি হচ্ছে, কম হবে। তাহলে এখানে 2,340 কে আমি এটাকে ভাগ দিচ্ছি, ঠিক আছে, এই যে উপরে 6,500 ছিল। এখন আমরা বের করবো কি আসলে 100 টাকায় কত হবে, যেহেতু যে একই হার, মানে হারটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা কত হবে, যেহেতু 1-এর চেয়ে 100 বেশি, তাহলে কি 100 কিন্তু উপরে গুণ দিছি আমরা, পাইলাম কত আমরা 36 টাকায়। 36 টাকা কি, এই 36 টাকা হচ্ছে 4 বছরের মুনাফার হিসাব। এখন আমরা যদি বলি যে আসলকে যদি 100 ধরে নেই, তাহলে মুনাফা আসলে হচ্ছে 136 টাকা, ঠিক না? এটা কত, এটা হচ্ছে 4 বছরে। এখন আমরা কি বলতে পারি যে মুনাফা আসল 136 টাকা হইলে আসল হচ্ছে 100 টাকা। তাহলে মুনাফা আসল যদি হয় 1 টাকা, তাহলে আসল কত হবে, ওর 4ও কম, 100/136। আর যদি মুনাফা আসল হয় 10,200 টাকা, তাহলে কি হবে, আসল কি হবে, আসল হচ্ছে বেশি হবে। তো 100/136 গুণন 10,200, উত্তর কত আসতেছে বাবা, দেখো 7,500 টাকা। তো এটাই কি, এটাই হচ্ছে আমাদের আসল, যেটা আমাদের প্রশ্নে বের করতে হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, 9 নাম্বারটা আমরা একটু দেখি কি বলছে। 9 নম্বরে আমাদেরকে বলছে যে রিয়াজ সাহেব নামে এক ব্যক্তি আছে, যিনি কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি জানি, সূত্র অনুযায়ী আমরা জানি যে I is equal to PRN। এখানে P সমান আমরা কি বলতে পারি, I divided by RN। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি যে আসল সমান কি, মুনাফা ভাগ মুনাফার হার গুণন সময়। তাহলে এখন আমাদের যদি একটু খেয়াল করো কি বলছে, যে 4 বছরে এই টাকাটা সে ব্যাংকে রেখেছে, তাই না? তাহলে এই টাকাটা ব্যাংকে রেখেছে, মুনাফা পাইছে আর কি। এখন আমরা যদি এইখান থেকে একটু দেখি, মুনাফা কত হচ্ছে আমাদের 4,760 টাকা, মুনাফার হার কত হবে 8.5%, তার মানে হচ্ছে এই যে এত টাকা। অতএব সময় যদি হয় তার 4 বছর, তাহলে তার আসল কত হবে, আমরা এই সূত্র থেকে I is equal to PNR, এই সূত্র থেকে আমরা কি করতে পারি, টাকা ঠিক করে তুমি যদি বের করো তাহলে দেখবা যে 14,000 টাকা। অতএব তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। 10 নাম্বারটা আমরা একটু দেখি, 9 নাম্বার গেল আমাদের।
সরি 8 নাম্বার। হ্যাঁ, 9 নাম্বারটা গেল। এখন আমরা হচ্ছে 10 নাম্বারটা একটু দেখি। বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তুমি একটু আস্তে ধীরে চিন্তা করো। শতকরা বার্ষিক যেই হারে ওই হার তোমাকে বলে নাই কত হারে, ঠিক আছে? কোন মূলধন যতই হোক না মূলধন কেন, 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। মুনাফা মূলধন বেসিক্যালি মুনাফা আসল, ওইটাকে একটা নাম দিছে, মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, মানে আগে যা ছিল তার ডাবল হয়ে যাবে মুনাফার সাথে মানে যোগ করলে। সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে কত টাকা, অনেকে মনে হবে যে মনে হয় হার বের করতে বলছে, না, বলছে কত টাকা হবে। তার মানে কত টাকা বলতে এখানে অ্যাকচুয়ালি আমাদের কাছে আরেকটা পি বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা মনে করবো কি, মনে করে নিব মূলধন হচ্ছে আমাদের পি। 6 বছরে কি ডাবল হবে, তাহলে 6 বছর পর মুনাফা মূলধন মিলাই হবে 2p। অতএব 6 বছরের মুনাফা কি, তুমি যদি 2p থেকে একটা পি মানে মুনাফা আসল থেকে মুনাফাকে বের করতে চাও, তাহলে কি করতে হবে, আসল বিয়োগ দিতে হবে। সো 2p থেকে পি কে যদি বিয়োগ দিয়ে দাও তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি আরেকটা পি পাবা, তাই না? মানে হাসি লাগতে পারে যে আরে ভাই এখানে তো পি ছিল, ওকে 2p বানাইলাম, আবার বিয়োগ দিয়ে আবার পি আনতেছি, বাট যা প্রশ্নে বলছে আমরা তো তাই করবো। তো এখন আমরা কি জানি, আমরা জানি মুনাফার হার মানে হচ্ছে, সূত্রটা দেখে একটু বাংলায় লেখা দেখে একটু প্যারা খাইও না, মানে সূত্র মুনাফার হার বলতে বেসিক্যালি আর বোঝায়। মুনাফা হচ্ছে আমাদের আই, এটা পি, এটা হচ্ছে এন, তাই না? মানে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি এন আর, এটা আমরা জানি, রাইট? তো ওইখান থেকে আমরা যদি হচ্ছে মুনাফার হার মানে আর সমান বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, আই ডিভাইডেড বাই পি এন। সো এখন আমাদের এখানে পি তো আমরা জানি না, কিন্তু আমাদের টাইম বা এনটা আমরা জানি। সো এবার যদি দেখো পি আর পি যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকে 1/6, তাহলে আর সমান কত 1/6। এবং মুনাফা সমান আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি এন আর, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, পি, এই যে আরটা কত আমাদের 1/6 ইন্টু কত আর, আর মানে কত, মানে হচ্ছে রেটটা কত আমাদের দাঁড়াইছে 1/6, আর আমাদের টাইম কত দিচ্ছি আমরা 4 বছর এবার, তাই না? তাহলে এখানে এন সমান রাখলাম আমরা হচ্ছে 4। এখান থেকে তুমি কাটাকাটি করে পাচ্ছ 2p/3। তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের একটা মুনাফা। এখন আমাদের প্রশ্নে কি বলছিল, আমাদের প্রশ্নে বলছিল যে এই মুনাফা এবং আসলকে যোগ করলে কত হওয়ার কথা, আমাদের একটা লেখা ছিল কত 2050 টাকা হওয়ার কথা। অতএব তুমি যদি এখন p প্লাস 2p/3 এটাকে যোগ করো, তুমি পাবা হচ্ছে 5p/3। তাহলে 5p/3 এটা সমান কত লিখতে পারি, 2050 টাকা। এখন এই 3 কে তুমি যদি এই পাশে নিয়ে যাও, নিয়ে যে এটার সাথে গুণ দাও, তাহলে তুমি কত দেখবা 2050 গুণন 3, আর এখানে কত আছে 5p, তো p সমান কত ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে তুমি পাবা হচ্ছে 1230। তাহলে আমরা কি বুঝতেছি যে এটাই হচ্ছে আমাদের সেই p বা মূলধন যাকে আমরা খুঁজতেছি না। অতএব আমরা এখান থেকে কি বের করলাম যে 1230 টাকায় 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। অতএব আমাদের নির্ণেয় মূলধন হচ্ছে 1230 টাকা। ফাইন, এটা গেল আমাদের হচ্ছে 10 নাম্বার। এখন আমরা হচ্ছে 11 নাম্বারটা দেখি আমাদেরকে কি বলছো। 11 নাম্বার আমাদেরকে কি বলছে দেখো, বলছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। ঠিক আছে, তাহলে 2 বছর 6 মাস মানে কত, 6 মাস দেখো 12 মাসে হয় 1 বছর, তাহলে 6 মাস কি অর্ধেক, 12 অর্ধেক 6, তাহলে 6 মাস মানে কত, মানে আমরা বলি না অর্ধেক বছর, তো অর্ধেক মানে কি 1/2 লিখতে পারো। তাহলে 2 বছর 6 মাস মানে হচ্ছে বেসিক্যালি 2.5 বছর, 2 যোগ 1/2 বছর, তাহলে আমরা 2.5 কে লিখতে পারি কি 5/2 বছর। ওকে, তো আমরা সূত্র অনুযায়ী কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে মুনাফা সমান কি আসল, মূলধন এবং কি তার সাথে হচ্ছে তার হার। সো এইখান থেকে আমরা লিখতে পারি কি,
এখান থেকে আমরা কি লিখতে পারি যে যদি ধরে নেই যে শতকরা 5 টাকা মুনাফার আসল হচ্ছে ক টাকা, তাহলে যেহেতু উভয় অংশে কি আমাদের মুনাফার হার কি মুনাফাটা সমান ছিল, তাহলে ক এর 5% এবং এর সাথে কি 5/2 যদি আমরা মানে টাইমটা সহ আমরা হচ্ছে নেই, তাহলে গুণ দিলে আমরা কত পাবো? গুণ দিলে আমরা যা পাবো সেটাই হইতেছে আমাদের ক এর মান বেরোয় যাবে এখান থেকে। এবং ক সমান আমরা কি ধরেছিলাম? আসল, তাই না? 5 টাকা মুনাফায় আসল ক টাকা, তাহলে এই আমাদের নির্ণয় আসল হচ্ছে 960 টাকা। বুঝতে পারলাম? যদি এটা বুঝে থাকো তাহলে এখন চলো আমরা একটু 12 নাম্বারটা দেখি 11 শেষে। আচ্ছা, 12 নম্বরে আমাদেরকে কি বলছে একটু খেয়াল করো। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বের হয়ে গেল। মানে কি হইলো যে যখন তার মুনাফাটা বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে কি হয়েছে যে তিশা মারমার নামে একজন ব্যক্তি ছিল, তার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। মানে 4 বছর আগে যত ছিল তার চেয়ে এখন সে 128 টাকা বেশি পাচ্ছে। ওকে, তার মূলধন কত ছিল? তাহলে এইটা এবার আমরা বের করবো, মানে পি বের করতে হবে। তাহলে দেখো, চিন্তা করো মুনাফার হার বৃদ্ধিটা কেমন ভাবে হয়েছে। আই ইজ ইকুয়াল টু 128 টাকা, মানে এটা কি এটাই কিন্তু বাড়ছে, মানে এটাই হচ্ছে তার মুনাফা। তাহলে আই সমান আমরা 128 টাকা ধরবো। মুনাফা কি বলছে দেখো, 8% থেকে বেড়ে 2% হয়। মুনাফাটার জন্য কত পার্সেন্ট বা কত হারে বাড়ছে? 8 থেকে 2 হয়েছে, তাহলে 8 থেকে 10 হয়েছে, তাহলে কতটুকু বাড়লো? 2% বাড়লো। তাহলে 8 সমান আমরা কত ধরবো? 2%। এটাকে আমরা কি লিখতে পারি? 2/100 লিখতে পারি। সময়টা কতদিন? 4 বছর। তাহলে এন সমান কত? 4 ধরবো। তাহলে আমাদের বের করতে হবে যে কত টাকায় এটা বাড়ছে, তাই না? তাহলে আমরা বের করতে চাচ্ছি অ্যাকচুয়ালি পি সমান কত। সো সূত্র থেকে আমরা যদি এখানে বসাই দেই তাহলে আমরা ইজিলি পি এর মান পাবো 1600 টাকা। অতএব 1600 টাকা যদি হয় তাহলে তিশা মারমার মূলধন কত বলতো? তিশা মারমার মূলধন হচ্ছে 1600। বুঝতে পেরেছো? আচ্ছা, সো এরপরে আমরা দেখি 13 নম্বরে আমাদেরকে কি বলছে। 13 নম্বর প্রশ্নে লেখা আছে কোন আসল 3 বছরে মুনাফা আসল যদি 1578 টাকা হয়, মানে যাই থাকবে আসল 3 বছরে মুনাফা আসল মিলায়, ঠিক আছে? মুনাফা এবং আসল মিলায় যদি এটা 1578 টাকা হয় এবং 5 বছর পরে মুনাফা আসল মিলায় যদি 1830 টাকা হয়, আসল এবং মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে তুমি একটু খেয়াল করো, আসল প্লাস 5 বছরের মুনাফা দুইটাকে যদি যোগ করো তাহলে তুমি পাবা 1830 টাকা। আবার আসল এবং 3 বছরের মুনাফা এই দুইটাকে যদি যোগ করো তাহলে তুমি কি পাবা? 1578 টাকা। এবার তুমি এই প্রথম এটাকে ধরো সমীকরণ 1 এবং এইটাকে মনে করো সমীকরণ 2। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো অঙ্ক করিনি, ওরা আমাদের যা যা বলছে আমরা এক্স্যাক্টলি তাই লিখছি। এখন তুমি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণকে তুমি যদি বিয়োগ দাও তাহলে দেখো, আসল থেকে আসল বিয়োগ দিলে কিছুই পাবা না। 5 বছর থেকে 3 বছর বিয়োগ দিলে পাবা 2 বছর মুনাফা পাইছো তুমি, 2 বছরের মুনাফা। আর 1830 থেকে 1578 যদি তুমি বিয়োগ দাও তাহলে তুমি পাবা 252 টাকা। বুঝতে পারলাম? তাহলে 2 বছরে তার মুনাফা কত? 252 টাকা। 1 বছরের মুনাফা কত হবে? 252কে 2 দিয়ে ভাগ দাও। তাহলে ফাইনালি আমাদের প্রশ্ন হচ্ছে তার 3 বছরের মুনাফা কত ছিল? তাহলে 3 কি হবে? গুণ হবে। কাটাকাটি করে ফেলো, তুমি এখানে চমৎকার একটা উত্তর পেয়ে যাবা, সেটা হচ্ছে 378 টাকা। বুঝতে পেরেছো? তাহলে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন ছিল যে আসল মুনাফার হার কত হবে, এরকম আমরা সুন্দর করে আসল মুনাফার হার আমরা বের করে ফেলতে পারবো। ওকে, নেক্সট আমরা দেখি কি আছে আমাদের জন্য। দেখো, 3 বছরে মুনাফা আসল 1578 টাকা। এখন আসল যদি হয়
মানে আসলটা যদি বের করতে চাই তাহলে মুনাফা আসল থেকে আমি কাকে বাদ দিব বলতো, মুনাফাকে বাদ দিয়ে দিব। তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিয়ে দিলে আমি কি থাকতেছে, আমার শুধুমাত্র আসল থাকতেছে। সেটা কত? সেটা হচ্ছে 1200 টাকা। ফাইন। এখন 1200 টাকায় আমার 3 বছরের মুনাফা তাহলে কত? 378 টাকা। 1 বছরে 1 টাকার মুনাফা কত হবে? 378 ভাগ এটা। তাহলে আমার অ্যাকচুয়ালি লাগবে 100 টাকায় 1 বছরের মুনাফা, কারণ আমার তো হার বের করতে হবে, রাইট? তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? যত হবে ততই হচ্ছে আমার হার। তাহলে এখানে আমি বললাম 10.5। তাহলে উত্তর কত হবে? মুনাফার হার হচ্ছে 10.5% বা শতকরা। শতকরা চিহ্ন দিতে কখনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু মার্কস কাটতে পারে। বুঝতে পেরেছো? তাহলে মুনাফা এবং মুনাফার আসল এবং আসল এবং মুনাফার হার আমরা বের করে ফেললাম। 14 নম্বরে আমাদেরকে কি বলছে একটু খেয়াল করো। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে এটা একটু বেশি বেশি জুম হয়ে গেছে, তার একটু জুম আউট করে নিই। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে মুনাফা সমান সেই সূত্রটা লিখে ফেলবো। মানে দেখো, একটা সূত্র দিয়ে এই পুরো অধ্যায় শেষ করে ফেলা যাচ্ছে। ফাইন না? অনেক মজা কিন্তু। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে বার্ষিক 10% হার মুনাফায় আমরা এটা কি লিখতে পারি? যে 3000 টাকায় যদি 1 বছরের মুনাফা হয় এত, তাহলে এখান থেকে 1 বছরের মুনাফা আমরা ধরো কত পাইলাম? তাহলে মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি পাইলাম? 300 টাকা। 3000 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 300 টাকা। আবার যদি আমি ওটার উপরে বার্ষিক 8% হারের কথা চিন্তা করি, কারণ আমাদের কিন্তু বলছে যে 8%-এ হচ্ছে আমি 2000 টাকা বিনিয়োগ করব। তাহলে এখন যদি তুমি বার্ষিক 8% হার মানে 100 টাকায় 1 বছরে 8 টাকা মুনাফা, 8% হারের কথা চিন্তা করো, তাহলে এই অনুযায়ী আমরা যদি একটু দেখি যে 2000 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? পি 2000, তারপর হচ্ছে কত? 1 বছর মানে N1, 8% আমরা হার ধরবো, তাহলে আর এর মান হচ্ছে 8/100। তাহলে এই যে এখানে সব কাটাকাটি গুলো করলে তুমি পেয়ে যাবা হচ্ছে 160 টাকা। এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি হার, তাই না? এটা কি হার? 1 বছরের মুনাফা না, আমার তো এখানে 100 নাই, আমার এখানে 2000 টাকা আছে। এটা কিন্তু হার না। যদি বলতাম 100 টাকায় 1 বছরেও, তাইলে হচ্ছিল হার। এটা শুধুই আমার মুনাফা, এটা কিন্তু আবার হার না, বুঝিও। আচ্ছা, তো আমাকে অ্যাকচুয়ালি তারা প্রশ্ন করতেছে যে তাহলে মূলধনটা কিভাবে বের করবো? তাহলে মূলধনে পি সমান আমরা কত রাখবো? পি সমান আমরা কত রাখবো? 3000 প্লাস এই 2000। এই যে 3000 আর এই যে 2000, আগে প্রথমে 3000 দিয়েছিল আর 2000, মোট মূলধন আমার কত এটা আমরা বের করতেছি। এটা হচ্ছে 5000। আর এইখানে মোট ইন্টারেস্ট বা আমাদের হচ্ছে যেটা তোমার কি বলে মুনাফা কত, এটা যদি বের করো, প্রথমে আমার মুনাফা বের হয়েছিল কত? 300 টাকা। এই যে 300 টাকা, আর লাস্ট মুনাফা বের হয়েছে কত? 160 টাকা। তাহলে মোট মুনাফা কত দাঁড়াচ্ছে? দুইটা মিলে 460 টাকা। এইবার আমরা চিন্তা করি যে আমরা এখানে পি পাইছি, মোট 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 মূলধন পেয়েছি, মোট মুনাফা পেয়েছি। এখন আমরা সময় দেখব। এইবার যদি আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করি, তাহলে এখন দেখো কিভাবে আমরা এটা করতে পারি। দেখো, আমরা কি বলবো যে আমরা জানি I is equal to PRN। তাহলে R সমান কি লিখবো? I divided by PN। তাহলে মুনাফার হার সমান কত লিখবো? 460 divided by 5000। এবং এখান থেকে আমরা 9.2% বের করতে পারবো। তাহলে গড় মুনাফার হার কত হবে? 9.2%। ওকে, সো এটা যদি হয়, আই গেস বুঝতেই পারতেছো কিভাবে করতেছি। এরপর আমরা আসি রদ্রিগ গমেজ। আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, তুমি একটু খেয়াল করে দেখবা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা করতেছি আমরা ওই একটা সূত্রে অ্যাপ্লাই করতেছি, এবং ওই সূত্রটা ধরে কিন্তু এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করা পসিবল। মানে এত সহজ, অনেক সহজ একটা অধ্যায়। আসো, এরপরে আমাদের কি বলছে? রদ্রিগ গমেজ আছে যে 3 বছরের জন্য, 3 বছর মানে মাথায় নিতে হবে এটা 3n সমান হচ্ছে 3, 10,000 টাকা মানে 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেন। তাহলে এইখানে এই যতগুলো ঋণ নিচ্ছে এগুলো হচ্ছে আমাদের পি। আচ্ছা, মোট 9,900 টাকা মুনাফা দেন। এই দুইটা মিলে তার মুনাফা দাঁড়াইছে 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার যদি সমান হয়,
প্রথম প্রশ্ন হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখন মুনাফার হার নির্ণয় করা মানে হইতেছে যে আরটা আসলে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন দেখি যে আসল কত হচ্ছে, আসল কি, আসলটা হচ্ছে কত, আসল হচ্ছে তার 15,000। 4 বছর মুনাফার হার আমরা জানি না। তাহলে প্রথমে আমরা 3 বছরের জন্য হিসাব করি। প্রথমে আমরা 3 বছরের জন্য আর কে 8 ধরে রেখে হিসাব করে কত পাইলাম আমরা, এই যে PNR সূত্র দিয়ে পাইলাম হচ্ছে এত টাকা। 4 বছরের জন্য যেটা ছিল সেখানে পি এর মান ছিল 15,000। তাহলে এইখানে আমি 15,000 4 গুণন আর এখানে পাইলাম আমরা হচ্ছে এই টাকাটা। তাহলে এখন আপনাদের প্রশ্ন মতে কি বলছিল যে 3 বছরের মুনাফা আর 4 বছরের মুনাফা, দুইটা মুনাফা যদি যোগ করে তাহলে মোট মুনাফা মানে মোট হচ্ছে আমাদের 7 বছরের মুনাফা। 7 বছরের মুনাফা সমান সমান হচ্ছে 9,900 টাকা। তাহলে এইখানে আমার 30,000 আর এইখানে আমার হচ্ছে 60,000 আর দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 90,000 আর সমান 9,900 টাকা। তাহলে শুধু আর বা হার সমান কত হবে, এইটা ভাগ এত, এবং হার যেহেতু বের করতেছে আমরা কি করব, আমরা কিন্তু অবশ্যই 100 দিয়ে গুণ করব। এরপর কাটাকাটি করলে আর সমান তুমি পেয়ে যাবা 11%, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মুনাফার হার। আচ্ছা, 16 নাম্বারটা দেখো কি বলছে। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে ধরি আসল সমান হচ্ছে 100 টাকা। তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ কত হবে, 100 গুণন 2 সমান হচ্ছে 200 টাকা। এবার মুনাফা, এবার যদি আমরা আরেকটু ভালো করে হিসাব করি, মুনাফা আসল থেকে আমরা যদি আসলকে বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, শুধু মুনাফা যেটা হচ্ছে 100 টাকা। আমরা এরকম অঙ্ক অনেকবার করতেছি তাই না, যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ফাইন, আমরা বুঝলাম যে এখানে 100 টাকা। এখন তুমি 100 টাকার জন্য আবার এখানে দেখো যে আবার যদি আমরা চিন্তা করি মুনাফা আসল 3 গুণ, মানে মুনাফা আসলকে 3 গুণ যদি করো, মুনাফা আসল 3 গুণ মানে কি, মানে হচ্ছে 100 গুণন 3 হচ্ছে এবার হবে 300 টাকা। তাহলে এইখান থেকেও তুমি যদি আসলকে বিয়োগ দিয়ে দাও তখন মুনাফা কত থাকতেছে, মুনাফা থাকতেছে 200 টাকা। অতএব এবার যদি আমরা 6 বছরে 100 টাকার জন্য হিসাব করি, মানে 100 টাকা মুনাফা হচ্ছে কত, 6 বছরে, তাহলে আমরা যদি বলি যে 1 টাকা মুনাফা হবে কতদিন লাগবে, বেশি দিন তো লাগবে না। তাহলে 6 ভাগ 100। তারপরে আমরা যদি বলি যে না আমরা চাচ্ছি 200 টাকা মুনাফা হবে, 200 টাকা মুনাফা হইতে তো একটু বেশি সময় লাগবে। তাহলে 6/100 সাথে কি 200 আমি গুণ দিচ্ছি। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা কি, সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় বছর। অতএব 12 বছর লাগবে আমার কি হইতে, আমাদের এটা ডাবল হইতে, বা আমাদের মুনাফা আসলে 200 টাকা হইতে। ফাইন, ওকে। এরপরে আমরা দেখি আমাদের আরেকটা অঙ্ক আছে যে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং আসলের 2/5 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো এখন তুমি আস্তে আস্তে হিসাব করো যে এখানে আসল হচ্ছে P, তাহলে মুনাফার সমান আমরা কি লিখবো, I = P, এর কত 2/5 অংশ, তাহলে সমান কত হচ্ছে আমার 2P/5। তাহলে মুনাফার হার যদি তুমি 8 ধরো তাহলে এটা হচ্ছে 8%, 8/100, এবং সময় যদি তুমি n ধরে রাখো, এবং আমরা কি জানি, আমরা জানি মুনাফা সমান কত, I = P/R। তাহলে এইখান থেকে আমরা কি বের করতে পারবো, আমরা বের করতে পারবো কি, দেখো আমরা এখান থেকে কি বের করতে পারবো, 2P/R, মানে এটাই তো আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে মুনাফার পরিমাণটা সমান কি, সমান P × N × R এর জায়গায় আমরা লিখলাম 8/100। অতএব এইখানে তুমি যদি শুধুমাত্র N-টা রাখো আর বাকি সব কিছুকে এই একটা পাশে পাঠায় দাও, ঠিক আছে, এই সবাইকে একসাথে করে ফেলো, N রেখে বাকি সবাইকে তুমি যদি একসাথে করে ফেলো তাহলে তুমি কাটাকাটি করবে, যে P চলে যাবে, 5 100 সব কাটাকাটি করার পর N সমান তোমার বের হয়ে যাবে 5 বছর। সো আমাদের কাছে প্রশ্ন ছিল যে কত বছর লাগবে, কত বছর লাগে, সময় হচ্ছে আমাদের কত, 5 বছর। বুঝতে পারলাম? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা এখন দেখি আমাদের আর একটা অঙ্ক আছে। এরপরে আমরা হচ্ছে
আমাদের কিছু সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নগুলো দেখবো, কিন্তু প্রথমে আমরা আগে এটা দেখে নিই, আর তারপর আমাদের 2.2 যে অঙ্কগুলো আছে ওগুলো দেখে নিই, সব শেষে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখবো। কারণ আমার মনে হয় যে সৃজনশীল প্রশ্ন তখনই সলভ করা উচিত যখন আমাদের সব অঙ্ক শেষ হচ্ছে। লাস্ট অঙ্কটা আমরা দেখতেছি, দেখো জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে কি করলো, 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছরে মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। ঠিক আছে, আচ্ছা, বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে কি বললো, অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবে। তাহলে বুঝো, সে হচ্ছে তার পেনশনের টাকা দিয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনেন। মানে 3 মাস অন্তর মুনাফাটা আমরা বরাবর কি দেখছি 1 বছর পর দেয়, বাট ও যেটা কিনছে ওইটাতে তাকে 3 মাস পর পর মুনাফা দিবে, এরকম করে 5 বছর তাকে মুনাফা দিবে। ফাইন। এবং বার্ষিক মুনাফার হার যদি 12% হয়, মানে 1 বছরে 100 টাকায় যদি তাকে 12 টাকা দেয়, তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে 100 টাকায় 1 বছরের মুনাফা ছিল 12 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরে, মানে 1 টাকায় 1 বছরের মুনাফা কত দাঁড়াবে। এখন আমাদের বলছে যে তিনি কত টাকা, 10 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা লিখলাম আমি, 10 লাখ টাকায় এখানে দেওয়া আছে 1/4 বছর। কেন? কারণ আমাদের বলছে 3 মাস অন্তর অন্তর মুনাফা পায়, ওনার মুনাফাটা কিন্তু 1 বছরে আসে না। সো এখানে বার্ষিক বলতে আসলে 3 মাসের কথা বলছে, কিন্তু দেখো বার্ষিক বলতে তো আমরা বুঝি 1 বছর, তাহলে 1 বছরে কয় মাস, 12 মাস, কিন্তু উনি পাবে মুনাফা কয় মাস পরে, 3 মাস পরে, তাই না? তাহলে 3 মাস সমান কয় বছর? এই যে তুমি চাইলে বাইরে হিসাবটা করে নিতে পারো যে 12 মাসে হয় 1 বছর, 1 মাসে হয় 1/12 বছর, তাহলে 3 মাসে কি হবে, 1/12 এর সাথে 3 গুণ, এবং 3 আর 12 কাটাকাটি করলে তুমি এখানে কত পাবা, 1/4। এই কারণে এখানে লেখা হয়েছে যে 10 লাখ টাকার 1/4 বছরের মুনাফা হবে কত টাকা, 30,000 টাকা। বুঝতে পেরেছি? অর্থাৎ তার 3 মাস পর প্রথম কিস্তিতে প্রাপ্ত টাকা কত হবে, 30,000 টাকা। গট ইট? ওকে, সো এই গেল আমাদের হচ্ছে 2.1-এ যে অঙ্কগুলো ছিল, এই অঙ্কগুলো। এরপর অবশ্য আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন আছে, বাট আমরা কি করব, আমরা হচ্ছে এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে শুরু করব 2.2 থেকে। ওকে, সো দেখো আমাদের কিন্তু প্রথমেই যে প্রশ্নটা আছে এটা কিন্তু বেশ সহজ, তাই না? দেখো একটু দেখে নিই। এই দেখো, প্রথমে আমাদের হচ্ছে একটা খুব সুন্দর এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউতে কি লেখা আছে দেখো, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকায় 4 বছরের সরল মুনাফা কত। তাহলে বার্ষিক 10% মানে হচ্ছে আর সমান কত, আর হচ্ছে আমাদের 10, মুনাফা হচ্ছে 1200 আর 4 বছর টাইম, তাহলে সরল মুনাফা কত, মুনাফা তাহলে সরল কত হবে, 1200 গুণন 4 আর 10% মানে হচ্ছে 10/100। বুঝো, এই 100 শূন্যগুলো বাই বাই হয়ে গেল, তাহলে আমার থাকতেছে 12 4 10। এটা যদি গুণ দেই তাহলে 4 12 36, 10 দিয়ে গুণ করলে কত, 360। তাহলে উত্তর কত আছে, উত্তর হওয়ার কথা আমাদের হচ্ছে 360 টাকা। একটা মিনিট একটু দাঁড়াও, ও সরি আমি এখানে ভুল বলছি, 12 গুণন 4 বলছি 36, সরি 4 12 48, 48কে 10 দিয়ে গুণ করলে কত হওয়ার কথা হচ্ছে 480 টাকা। ইয়েস, খ নাম্বার হচ্ছে 480 টাকা। ফাইন, নেক্সট আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যখনই এরপরে অঙ্কগুলো করব, মানে অধ্যায় 2.2 এখানে আমাদের প্রয়োজনীয় কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে। শিখলে কি দেখো, চক্রবৃদ্ধি মূলধন C is equal to P into 1 plus R to the power n। P জানি আমরা, R জানি, N ও জানি। C মানে কি, C মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। মানে দেখো প্রত্যেকবার আমরা কি করব, যে আমরা মুনাফা আসল দেখছি, কিন্তু আমাদের আসল তো আসলই থাকে, মুনাফাটা আসতে থাকে। কিন্তু এইখানে C মানে যেটা বোঝায়, C মানে হচ্ছে মুনাফা আসলকে আমরা নতুন মুনাফা হিসাবে ধরবো। বুঝতে পেরেছো? তো এইটাই হচ্ছে আমাদের C। ঠিক আছে, আর এমনিতে মুনাফা কি হবে, যদি আমরা মুনাফা আসল থেকে আমাদের প্রথম যে মুনাফাটা ছিল ওটা বাদ দিই, তাহলে কি, তাহলে আমরা পেয়ে যাব। এবং এটার জন্য আমাদের কিন্তু খুব চমৎকার সূত্র আছে, যে পি যেহেতু সি সমান কি, সি সমান হচ্ছে যেটা, তো সি এর জায়গায় এটা লিখি -p। আচ্ছা,
যদি বুঝে থাকি তাহলে এখন আমরা একটু দেখি 2 নাম্বার আমাদেরকে কি বলছে। 2 নাম্বার আমাদেরকে বলছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এখানে আমাদের মূলধন কত? মূলধন সমান হচ্ছে পি সমান হচ্ছে 8,000 টাকা। তাহলে মুনাফার হার কত হবে? 10%। তাহলে 10/100, তাহলে 1/10। এটা হচ্ছে আমার কি মুনাফার হারের পাইলাম। এন সমান কত? 3 বছর। বুঝতে পারছো? সো যখন আমরা 3 বছরের কথা চিন্তা করব, এরপরে যদি আমরা একটু দেখি আমরা কি জানি, দেখো আমরা জানি যে চক্রবৃদ্ধি আমাদের কি বলছে, দেখো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে, তাই না? তাহলে চক্রবৃদ্ধি মূলধন অনুযায়ী আমরা জানি সূত্র হচ্ছে C = P × 1 + R to the power n। তাহলে এইখানে C সমান কত? P × 1 + R to the power n আমরা লিখলাম। এখান থেকে আমরা যদি অঙ্কটা করি, অঙ্কটা এনে দেখো কত দাঁড়াচ্ছে আমার ফাইনালি C সমান দাঁড়াচ্ছে 10,648 টাকা। এবং এটাই আমাকে প্রশ্ন করেছিল চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 10,648 টাকা। 3 নাম্বার আমরা একটু দেখি। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে মুনাফার হার হচ্ছে 10%, 10/100 সমান কত হচ্ছে? 1/10। তাহলে সময় হচ্ছে 3 বছর। P = 5,000 টাকা। তাহলে সরল মুনাফা কত? সরল মুনাফা হচ্ছে I = PRN। তাহলে এইখান থেকে আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফার বা মূলধনের কথা চিন্তা করি, C = P × 1 + R to the power n। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 6,655 টাকা। অতএব এইবার যদি আমরা চিন্তা করি যে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে C - P, অতএব আমরা পেয়ে যাব 1,655 টাকা। অতএব আমরা যদি এখন বলি যে তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যর জন্য কি করব? চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাকে বাদ দিয়ে দিব, মানে বেসিক্যালি আমরা C থেকে P কে বাদ দিয়ে দিচ্ছি। তাতে আমরা যে উত্তরটা পাবো এটাই কি? এটাই হচ্ছে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। বুঝতে পারলাম? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে এখন আমরা একটু 4 নাম্বারটা দেখি। দেখো 4 নাম্বারে কি বলছে? বলছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে, মানে হচ্ছে 1 বছর পরে দেখা যাচ্ছে এত, আর 2 বছর পরে চক্রবৃদ্ধির যে মানে মুনাফার সাথে মূলধনটা যোগ হয়ে 6,500 সাথে যোগ হয়ে কত আসতেছে? মূলধন মানে এত টাকা আসতেছে। এখন প্রশ্ন বলছে মূলধন মানে প্রথম যে মূলধন ছিল সেটা কত ছিল। সো ধরি 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন C সমান এত টাকা, এবং আমাদের 2 বছরে কত? 2 বছরে C সমান হচ্ছে এত টাকা। তাহলে আমরা যদি এটা বুঝি তাহলে আমরা কি জানি? জানো, দেখো C = P × P + R to the power n। এই সূত্র থেকে আমরা কি জানি যে 6,500 সমান হচ্ছে P × 1 + R to the power 1। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? মানে R এর মাথার উপরে 1 লেখা না লেখা সমান, তো এই জন্য P × 1 + R এটা সমান কত লিখতে পারি? 6,500 টাকা। এখান থেকে আমরা আমাদের 1 নম্বর সমীকরণটা ধরলাম। এরপরে আবার আমরা যদি বলি যে আমাদের যেটা বলছিল যে আবার আমরা কি লিখতে পারি? 2 বছরের জন্য তার কত? 6,760 টাকা। তাহলে P × 1 + R, এটার উপরে কি আছে? উপরে হচ্ছে বর্গ বা 2 দেওয়া আছে। সো 2 কে আমরা চাইলে কি 1 যোগ R 1 যোগ R 2 বার লিখতে পারি। তাহলে P × 1 যোগ R আর 1 যোগ R এটা গুণ করলে আমরা কত পাবো? 6,760 টাকা। অতএব এইখান থেকে আমরা চাইলে কি লিখতে পারি? দেখো সমীকরণ 1 নং কে কত দিয়ে? 2 নং দিয়ে ভাগ করে আমরা কি পাই? দেখো আমাদের শুধু কিন্তু থাকতেছে 1 যোগ R। এটাকে যখন আমরা ভাগ করব এবং এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা 1 যোগ R সমান যদি এটা পাই, আর এখানে আমরা ধরো হইতেছে এই R আর এটা যদি মানে এটা এই
325 সাথে 1 যোগ আর, এই পুরোটা গুণ দিলে আমরা কত পাবো? 325 যোগ 325 আর এর পাশে আছে 338। তাহলে 338 থেকে 325 বিয়োগ দিয়ে দাও, 325 আর সমান যা পাচ্ছ এটাকে আবার ভাগ দিয়ে দিলে আর এর একটা মান তুমি পেয়ে গেলা। এরপরে তুমি যদি দেখো যে পি কি বলছে 1 + 1/25, মানে হচ্ছে আমাদের এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি বসাবো? শুধু আর এর মানটা বসাবো। 1 নং সমীকরণে আমাদের আর এর মান কি ছিল? 1 যোগ 1/25। তাহলে পি ইন্টু 1 যোগ 1/25 এটা সমান আমরা কত লিখতে পারি? 6500 লিখতে পারি। 1 নং সমীকরণ কিন্তু 6500 উপরে বানাইছিলাম। তাহলে সেইখান থেকে এই যে এদের দুইজনকে যোগ করে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি 26p, মানে 26p না, 25 যোগ 1 26 ডিভাইড বাই 25। এই 25টাকে এই পাশে পাঠাই দিলা, সো এখন 6500 গুণন 25 আর এই পাশে হচ্ছে 26p। অতএব এইখান থেকে আমরা যদি শুধু পির কথা চিন্তা করি তাহলে এখানে কি 26 দিয়ে ব্যাপারটা ভাগ হয়ে যাবে, সো আলটিমেটলি মূলধন হচ্ছে এত টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে 5 নম্বরে দেখি কি হয়েছে। পাঁচ নম্বরে আমাদেরকে কি বলছে এটা একটু পড়ে দেখি। আচ্ছা, 5 নম্বরে আমাদেরকে বলছে যে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখন যদি আমরা সমাধান দেখতে যাই যে মূলধন সমান কত? পি সমান হচ্ছে 10,000 টাকা। তাহলে মুনাফার হার আর সমান কত? 8.50। তাহলে 8.50 ডিভাইডেড বাই 100। সময়টাকে আমরা ধরে নেই 2 বছর, মানে এন সমান হচ্ছে 2। তাহলে এখন এই সমস্ত কিছু মিলে আমরা যদি মূলধন হিসেবে লিখতে চাই যে সি, তাহলে সি সমান আমরা এটা লিখতে পারি। অথবা দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে সি সমান যদি হয় এটা গুণন 1 যোগ এটা উপরে 2, তাহলে এখানে আমরা যা যা আছে ক্যালকুলেশন গুলো যদি শেষ করো, তুমি চাইলে ক্যালকুলেটরে করে ফেলতে পারো, আরো তাড়াতাড়ি হবে। সো এখান থেকে তুমি বেসিক্যালি চক্রবৃদ্ধির মূল বা সি সমান তুমি কি পেয়ে গেলা? 11,772.25 টাকা। এখন আমাদের চক্রবৃদ্ধির মুনাফাটা বের করতে হবে। সো মুনাফাটা বের করবো কিভাবে? সি মাইনাস পি, মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে তুমি যদি শুধু মূলধনটাকে বাদ দিয়ে দাও তাহলে তোমার যা থাকবে সেটা হচ্ছে মুনাফা। তাহলে তুমি এটা বাদ দিয়ে দিলে তুমি এখানে পেয়ে গেলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সো আমাদের প্রশ্ন এটাই আসলে চেয়েছিল যে চক্রবৃদ্ধি মূল আর মুনাফাটা খুঁজে বের করতে, এন্ড আমরা এটা করে ফেলছি। নেক্সট আমাদের জন্য কি প্রশ্ন আছে দেখি। আচ্ছা, কোনো একটা শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন। 1000-এ 25 জন, শতে না, শতকরা নয়, হাজার। ঠিক আছে? 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমান জনসংখ্যাকে আমরা ধরে নিব হচ্ছে পি। জনসংখ্যা বৃদ্ধির হার বা আর কে আমরা ধরবো 25/1000, মানে 1000-এ 25 জন না, তাই 25/1000, কিন্তু এটা তো পার্সেন্টেজ, তাই আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো তাতে আমরা পাবো কত? তাতে আমরা যা পাইলাম সেটা, এবং সময়টা কত? সময় হচ্ছে এন সমান 2 বছর। এখন জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র যদি প্রযোজ্য হয় তাহলে সেইখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। তাহলে এই যে সমস্ত সূত্র অ্যাপ্লাই করে ওই শহরের জনসংখ্যা কত দাঁড়াচ্ছে? জনসংখ্যা দাঁড়াচ্ছে 67,24,000 জন। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা গেল আমাদের 6 নাম্বার। 7 নাম্বারে দেখি আমাদেরকে কি বলেছে। 7 নাম্বারে বলেছে এক ব্যক্তি আছে, একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? বুঝিও কি বলছে যে একজন ব্যক্তি আছে, সে কি করছে? সে ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিছে। ঠিক আছে? তাহলে 100 টাকায় 8 টাকা এরকম ভাবে তার বৃদ্ধিটা হবে। বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করে প্রত্যেক বছরে। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? ঋণটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ে, কারণ উনি কি করেছেন? চক্রবৃদ্ধি হারে মুনাফাতেই উনি হচ্ছে ঋণটা নিয়েছে। তো এটা আমরা কিভাবে সলভ করব? দেখি আমরা কিভাবে সলভ করতেছি।
তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি মূল সেটাকে আমরা কত ধরে নিব, সি। তাহলে সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা সূত্র জানি 8% মুনাফায় চক্রবৃদ্ধি কত হবে, সি ইজ ইকুয়াল টু 5000 গুণন যা যা আছে আমাদের, যা যা প্রশ্ন থেকে মানে সূত্র অনুযায়ী প্রশ্নে যা যা আছে ইনফরমেশন এগুলো আমরা বসাই দিলাম। সেখান থেকে আমরা টুস করে সি এর মানটা বের করে ফেললাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এইবার আমরা হিসাব করি যে 1 বছর পর 2000 টাকা যদি তিনি কি ঋণ যদি পরিশোধ করেন, তাহলে তারপর বাকি কত থাকবে, এই যে এখান থেকে আমরা 2000 টাকা বাদ দিয়ে দিব, এটা পরিশোধ করে দিছে, বাকি কত থাকতেছে 3400 টাকা। এখন আমাদের বলছে যে এই 3400 টাকার আবার মূলধনটা কত আসতেছে এটা আমরা দেখব। তাহলে 3400 টাকায় 1 বছরের চক্রবৃদ্ধি মূল যদি আমরা বের করতে চাই, সূত্রে সবকিছু বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমরা উত্তর কত পাচ্ছি, 3672 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তি 2000 টাকা যখন তিনি আবার পরিশোধ করবে, তখন তার কত বাকি থাকবে, এখান থেকে 2000 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি, 1672 টাকা। সো আমাদের বলছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে কত, 1672 টাকা। তোমরা কি বুঝছো, প্রথমে কিন্তু আমরা প্রথমটার জন্য হিসাব করছি, কিন্তু ওই হিসাবের পরে আমরা যে মূলধনটা পাইছি মানে মুনাফা আসল বলো, ওইটাই যেটা পাইছি ওইটাই কিন্তু আমাদের নতুন মূলধন, এবং ওই নতুন মূলধন থেকে আমরা আগে 2000 বাদ দিব, তারপর আবার আমরা ওই 8%-এর জন্য 8%-এর জন্য আমরা আবার হিসাব করব, বুঝছো। তারপরে যা আসবে ওইখান থেকে আবার আমরা 2000 বাদ দিব, কারণ ও প্রত্যেকবার 2000 টাকাই শোধ করতেছে, ওর শোধ করার টাকার পরিমাণটা কিন্তু বাড়তেছে বা কমতেছে না, প্রত্যেকবারও 2000 করে শোধ করে যাবে। তো 2000 শোধ করে দেওয়ার পর লাস্টে তো 1672 টাকা বাকি থাকবে। আচ্ছা, সো এটা বুঝলাম। এরপরে আমরা বলি, দেখি আমাদের কি আছে। আচ্ছা, এরপরে আমাদের কিছু নমুনা প্রশ্ন আছে, আমরা নমুনা প্রশ্ন সলভ করে যে তারপর আমাদের ওই যে গত 2.1-এর যে 2টা সৃজনশীল বাকি ছিল ওইটা করব। সো প্রথমে আসো, দেখো নমুনা প্রশ্নে আমাদের 1 নম্বরে কি দেওয়া আছে, 1050 টাকার 8% নিচের কোনটি, 1050 টাকার 8%। তাহলে 1050 টাকার 8% মানে হচ্ছে 1050 এর 8/100, 8% মানে 8/100, কাটাকাটি করো, এখানে আসবে 84 টাকা। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 84 টাকা। 2 নম্বরে বলছে যে কি বলছে দেখো, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে একটির ক্রয় মূল্য কত, 1/5 টাকা, মানে টাকায় বলে বলতে বোঝাচ্ছে 1 টাকায়, ঠিক আছে। তাহলে একটির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে একটির জন্য বিক্রয় মূল্য কত হবে, 1/4 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, ক্রয় থেকে বিক্রয় মূল্য বাদ দিলে তুমি কত পাচ্ছ, 1/20 টাকা। ফাইন, তাহলে আমাদের বলছে কত লাভ বা ক্ষতি হবে। এখন এই 1/20 কে তুমি যদি 100 দিয়ে তুলনা করো তাহলে তুমি পেয়ে যাবা 25% বা 25, তাহলে লাভ হবে তোমার 25%। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা দেখি 3 নম্বরে আমাদেরকে কি বলছে। চলে যেও না এভাবে, হ্যাঁ এই তো চলে আসছে। 10% হার মুনাফায় 200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা 66 টাকা হলে 1 নম্বর প্রশ্ন করছে যে সরল মুনাফা কি 60 টাকা হয় কিনা, হিসাব করে ফেলো। 2 নম্বরে বলছে মুনাফায় সংবৃদ্ধ মূলধন হচ্ছে 266 টাকা হয় কিনা, মানে হইতেছে তোমার সি সমান 266 টাকা হবে কিনা। 3 নম্বরে বলছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 6 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা মানে আমরা বের করবো কিভাবে, প্রথমে আমরা কি চক্রবৃদ্ধি মূলধন বের করব। মূলধন থেকে আমরা প্রথমে যে আসল ধরে নিছিলাম তাকে বিয়োগ দিব, তাতে আমরা পাবো চক্রবৃদ্ধি মুনাফা। এবং আমাদের যে সরল মুনাফাটা ছিল সেটা যদি ওইটার আর এটার বিয়োগফল করি তাহলে আমরা পাওয়া উচিত 6 টাকা। এখানে অ্যাকচুয়ালি 3টা অপশনই রাইট, অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। তোমাদের যদি কোনোটা সন্দেহ থাকে নিজেরা করে দেখো, এবং যদি কেউ না মিলাইতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, 3 তো গেল, দেখি এরপর 4-এ কি বলছে আমাদের। আচ্ছা, একটা উদ্দীপক দিয়েছে যে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। এরপর আমাদের 4 আর 5 উত্তর করতে হবে। 4 নম্বরে আমাদের বলছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত টাকা। তাহলে আমরা জানি এ সমান হচ্ছে পি প্লাস এন আর, তাহলে এখানে পি সমান যদি হয় 2000 টাকা, এন সমান যদি হয় 2 বছর, আর সমান যদি হয় 10%, তাহলে এ সমান হচ্ছে 2000 গুণন
এত। তাহলে এইখান থেকে আমরা কত পাইলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম 2400 টাকা। অর্থাৎ আমাদের সরল মুনাফায় 2 বছরান্তে মুনাফা আসল কত হবে? 2400 টাকা। 5 নম্বরে দেখো আমাদেরকে কি বলছে, বলছে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি সমান কত? পি প্লাস 1 প্লাস আর টু দি পাওয়ার এন, সূত্র অনুযায়ী যা যা আছে। তাহলে এইখানে আমাদের কিন্তু অলরেডি ইনফরমেশনে কি কি ছিল, আমাদের কিন্তু পি সমান 2000 দিয়েই দিছে, এন সমান 2 দিয়ে দিছে, আর সমান সব দেওয়া আছে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সূত্র অনুযায়ী জাস্ট বসাই দিই, বসাই দিলে আমরা পেয়ে যাব 2200 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বার। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন আছে, একটু দেখো। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। মানে এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ, মুনাফা নির্ণয়ের সূত্রটা লিখে ফেলবা, ইজি ইজি। খ নাম্বার হইতেছে, খ নাম্বার হচ্ছে কি বলো, দেখো মূলধন নির্ণয় করো। তো মূলধন নির্ণয় করবো আমরা কিভাবে? মূলধনের সূত্র লিখবো আমরা। মূলধন নির্ণয়ের সূত্র কি? সূত্র হইতেছে কি? সি ইজ ইকুয়াল টু পি ইন্টু পি প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে কিন্তু কি চক্রবৃদ্ধি না, শুধু মূলধন আমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই যে শুধুমাত্র মূলধন নির্ণয় করতে বলছে। তো আমাদের অ্যাকচুয়ালি পি এর মানটা বের করতে বলছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখানে সুন্দর করে এই যে সূত্র অনুযায়ী সবকিছু বসাবো এবং এখান থেকে কি আমরা একটা সমীকরণ বানাবো, 1 নাম্বার সমীকরণ। এরপরে আমরা এইখান থেকে আবার কি দেখব, আবার হচ্ছে বের করব যে আরো একটা সমীকরণ আমরা বানাবো, যে কি, যে 2 বছরান্তে তার মানে মুনাফা আসল মিলে কত ছিল। তো দুইটাকে যখন তুমি হচ্ছে মানে এখানে কি করতেছি, যখন আমরা দুইটা থেকে একটা থেকে একটা বাদ দিচ্ছি বা বিয়োগ করতেছি, আমরা এখানে কত পাচ্ছি খেয়াল করো তো। এখানে আমরা কত পাচ্ছি দেখো, 19,500 আর সমান সমান কত? 20,280 থেকে 19,500 বিয়োগ দিলাম, তাহলে আর সমান কত হইলো? আর সমান হচ্ছে 1/25। অতএব আর এর মান যদি আমরা প্রথম সমীকরণে বসাই ফেলি, তাহলে পি ইন্টু 1 প্লাস 1/25 সমান হচ্ছে 19,500। তাহলে পি সমান কত হবে? পি ইন্টু এটা সমান হচ্ছে 19,500। 26 পি সমান 19,500 গুণন 25। তাহলে পি সমান কত হবে? পি সমান কত হচ্ছে 19,500 গুণন 25 ডিভাইডেড বাই 26। তাহলে মোট মূলধন কত? মূলধন হচ্ছে 18,750 টাকা। বুঝতে পারছো? গ নাম্বারটা একটু দেখি, আমাদের গ নাম্বারের প্রশ্নটাকে দেখে নিতে দাও। গ নাম্বারে বলেছে যে একই হার, যে হারে দিছে ওই একই হারে উক্ত মূলধনের 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার হার নির্ণয় করো। মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে যেখানে আমাদের বলতেছে যে একবার কি করতে হবে, 3 বছরের জন্য সরল মুনাফা বের করতে হবে, আবার 3 বছরের জন্য তার চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করতে হবে। বের করার পরে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ দিলে যা পাবা ওইটাই তোমার হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই অনুযায়ী কাজ করি। দেখো, খ হতে প্রাপ্ত মূলধন কত আমাদের? 18,750 টাকা। মুনাফার হার কত? আর সমান হচ্ছে 1/25। তাহলে সময় এন হচ্ছে 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি ইজ ইকুয়াল টু পি প্লাস 1/1 প্লাস আর টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবং তোমাদের টাকা যেটা হচ্ছে 18,750, এটাকে যদি গুণ দাও তাহলে তুমি কত পাচ্ছ? তুমি হচ্ছে এই টাকাটা পাচ্ছ। অতএব আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? সি মাইনাস পি, এখান থেকে আমরা বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। অতএব সরল মুনাফা কত দাঁড়াচ্ছে? এখন আমাদের এটা কি, এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আছে, আমাদের তো সরল মুনাফাও লাগবে। তো সরল মুনাফার সূত্র কি ছিল? আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখন সূত্র অনুযায়ী সব বসাই দেবা, এখানে তুমি সরল মুনাফা পেয়ে গেলা। এবার আমাদের পার্থক্যটা বের করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি থেকে সরলকে বাদ দিলে আমরা কি, আমরা যে পার্থক্য বা বিয়োগ ফলটা পাবো 91.2 টাকা। এটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? এখন আমরা একটা একটা করে সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। 7 ক নাম্বারে আমাদের বলছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে। তো আমরা একটা করে যাই। আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি যে 250 সমান সমান হচ্ছে 500 গুণন 5
ইন্টু এন। এটাকে আমরা কি আবার আর এর জন্য কি ভাগ 100 করতে হবে না, যেখানে ভাগ 100 করা আছে। সো এখান থেকে তুমি জাস্ট কাটাকাটি করে এখানে এন এর মানটা বের করে ফেলবা। এন সমান আমরা কত পাইলাম? এন সমান হচ্ছে আমরা পাইলাম 10 বছর। আমাদের কিন্তু প্রশ্নে কি বলেছিল যে কত বছরের মুনাফা হচ্ছে 250 টাকা হবে, তাহলে এন সমান কত বের হয়েছে? 10 বছর। অতএব 10 বছরের মুনাফা হবে কত? 250 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই, খ নাম্বারে আমাদেরকে বলছে যে একটি পণ্য 12% মুনাফায় 1344 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমরা যেহেতু জানি না ক্রয় মূল্য কত, বাট আমাদের 12% মুনাফা বলছে, তো আমরা এখান থেকে হিসাবটা শুরু করব যে 100 টাকা ক্রয় মূল্য ধরে নিয়ে 12% মুনাফায় বিক্রয় মূল্য হবে কত? 100 যোগ 12 সমান সমান হচ্ছে 112। তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 112 থেকে বাদ দিলে পাচ্ছি আমরা 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হচ্ছে 100/112। যদি 1344 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই যে 100 দিয়ে গুণ দিয়ে এবার পুরাটা গুণফল নামাবা, তাহলে হচ্ছে 1200 টাকা। বুঝতে পেরেছি? আচ্ছা, খ যদি যাই, এখন আমরা দেখি গ নাম্বারে আমাদেরকে কি বলেছে। সরি, একটু নিচে যাইতে হবে। গ নাম্বারে আমাদেরকে বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে। তাহলে বার্ষিক কত টাকা মুনাফায়, মানে বেসিক্যালি এখানে আর বের করতে বলছে তোমাকে। তো সব দিয়ে দিছে, তুমি সুন্দর করে এখান থেকে আর এর মানটা বের করে ফেলবে। একদম ইজি ইজি, খুবই নাইস। ঠিক আছে? আচ্ছা, ঘ নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো। মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সহজ হয়, এটা হচ্ছে 2 মার্কের জন্য আসে তো পরীক্ষায়, অ্যাকচুয়ালি বেশ সহজ, একদম বেসিক থেকে প্রশ্ন করে। 12% মুনাফায় 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে তুমি বুঝো, পি সমান হচ্ছে 1000, আর সমান 12, মানে এটা লিখলা, এন সমান কত এটা লিখে ফেললা। তাহলে সূত্র অনুযায়ী কি জানি আমরা? সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে সি সমান এটা আমরা লিখলাম, এন আমরা এখানে হিসাব টিসাব করলে দেখবা যে সি সমান একটা মান পেয়ে গেছো। তাহলে এটাই ছিল আমাদের কি? চক্রবৃদ্ধি মূলধন। সো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমার এত টাকা। লাস্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের লাস্ট প্রশ্ন, দেখে নে একটু কি বলছে। আচ্ছা, কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 30 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার মানে প্রতি হাজারে বাড়ে হচ্ছে 30 জন, 1 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে হাজারে বাড়তেছে কত বাবা? 30 জন। তাহলে আমরা কিন্তু হারের সময় 30 ডিভাইডেড বাই 1000 করব, এবং কি, এবং যেহেতু এটা কি শতকরায়, তাহলে কি, তাহলে এটা ভালো হবে কি, আমাদের 100 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা নতুন আর পাইলাম হচ্ছে 3%, আর এন সমান 1 বছর। তাহলে এরপর কি, এরপর তো জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা, মূলধন বা আমাদের সি সমান যত আসবে এটাই কি, এটাই হচ্ছে 1 বছর পরে ওই সংখ্যা মানে ওই শহরের মোট জনসংখ্যা। এটাই হচ্ছে অ্যান্সার, 30,90,000। বুঝতে পারছো? আচ্ছা, এটা তো বুঝলা। এরপরে এখন কি, এখন আমাদের কিন্তু নমুনা প্রশ্ন সব শেষ। এখন আমরা কি করব? এখন আমাদের 2.1-এর 2টা অনুশীলনের 2টা হচ্ছে সৃজনশীল প্রশ্ন বাকি ছিল, ওই 2টা প্রশ্ন আমরা দেখে নিই। তাহলে আমাদের এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন কিন্তু করা হয়ে গেল। আর আমি তো এখানে বলে গেলাম, শুধুমাত্র দেখলে বা বুঝলেই হবে না, ভালো হয় তুমি যদি আমি যখন পড়াচ্ছি বা বুঝাচ্ছি সাথে সাথে ভিডিওটা পজ করে করে নোট করতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে বেস্ট। মানে আমি যদি যেটা বলতেছি সেটা তুমি যদি না বুঝো, সেখানেও তুমি জাস্ট পজ করে করে যাকবা, হিসাবগুলো হাতে হাতে করবা, যত হাতে করবা তত ভালো পরিষ্কার হবে, এটা মনে থাকবে এবং তুমি বুঝতে পারবা। তো শুধু শুনে গেলেই হবে না, নোটসও করতে হবে। আচ্ছা, এখন বাই দ্য ওয়ে আমাদের কিন্তু সব টপিক ওয়াইজ খুব সুন্দর করে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, তুমি চাইলে এগুলো করতে পারো। আর নিজে প্র্যাকটিস করার জন্য এরকম করে দেখবা যে ইও দেওয়া আছে, আমাদের কিছু মডেল টেস্টও আছে। তো মডেল টেস্ট দেওয়ার পরে নিজেরা হচ্ছে চেক করতে পারো, অ্যান্সারও দেওয়া আছে যে ঠিক হচ্ছে ভুল হচ্ছে কি অবস্থা। আচ্ছা,
19 নাম্বার যেটা বলছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, ঠিক আছে, 12টির দাম 36 টাকা আর কি, কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় হচ্ছে কত 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। 1 নাম্বার কয় বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে যশোর থেকে যখন ক্রয় করছে তখন সে কয় টাকা দরে বা কিভাবে বিক্রি কিনে নিয়ে আসছিল। সো সে কিন্তু 12টা কলা 36 টাকায় কিনছিল। তাহলে একটা কলার দাম কত? এখন আমাদের বলছে যে 100 টাকাটা দেখি, 100 টাকায় তার কলা কত। তাহলে 100 টাকায় প্রতি 100 টাকায় তার কলার দাম হচ্ছে 300। তাহলে ব্যবসায়ী যখন প্রতি 100 কলা ক্রয় করেছে কত টাকায়? 300 টাকায়। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। খ নাম্বারে আমাদের বলছে সবগুলো কলা, এই যে দেখো, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে খ নাম্বারে দেখো যশোর থেকে 12টি কলা ক্রয় করে 36 টাকায়, তাহলে একটি কলা ক্রয় করবে 36/12 হচ্ছে 3 টাকায়। তাহলে এইবার যদি দেখো কুষ্টিয়া থেকে সে যদি এখন 18টি কলা ক্রয় করে, তাহলে 18টি কলা কত টাকায় ক্রয় করবে? 36। তাহলে এখন হইতেছে আমরা যদি দেখি যে এখানে 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য কত? 3+2 হচ্ছে 5 টাকা। তাহলে 15টি কলার ক্রয় মূল্য কত হবে? 15টি কলার বিক্রয় মূল্য যদি হয় 36 টাকা, একটি কলার বিক্রয় মূল্য কত? হচ্ছে কম, 36/15। এখন আমাদেরকে বলছে যে তাহলে 2টি কলার বিক্রয় মূল্য বের করি। 2টি কলার বিক্রয় মূল্য কত হবে? এই যে 36/15, এখানে 2 গুণ হয়ে গেল। এই হলো। এবার আমাদের যেহেতু 2টা দামের 2টা টাইপের কলা ছিল, আমরা কিন্তু একটার দাম বের করতে গেলে আমাদের 2টাকে যোগ করে নিই, একটা অ্যাভারেজ হিসাবে আসতে হবে। এই জন্য আমরা 2টা কলার দাম প্রথমে আগে যোগ করলাম। ফাইন। সো আমরা এখানে দেখতেছি কি যে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্য 2টাই আসলে সমান নাকি? দেখো তো কি, দেখো তো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অপেক্ষা কম। তাহলে বিক্রয় মূল্য যেহেতু কম, তার মানে কি তার লস হয়েছে না? অতএব তার এখন কি, তার এখন এই যে 1/5 টাকা হচ্ছে ক্ষতি হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যে 5 টাকায় যদি 5-এর 1 টাকা ক্ষতি হয়, তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত টাকা? এন্ড ফাইনালি আমাদেরকে যেটা বলছিল যে তার যে মূল যে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা। সো 100 টাকায় যত ক্ষতি হবে সেটাই কি, সেটাই হচ্ছে তার শতকরা ক্ষতির পরিমাণ। অর্থাৎ যদি সে সবগুলো কলা বিক্রি করে তাহলে শতকরায় তার 4 টাকা করে হচ্ছে ক্ষতি হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে বলছে যে কি বলছে দেখো, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? স্যারে যদিও উনি 25%, এখানে তো লস হয়েছে, 25% যদি তিনি হচ্ছে লাভ করতে চায়, তাহলে 25% লাভ করতে চাইলে কি হারে বিক্রি করতে হবে? দেখো কি বলছে, 25% লাভ করতে চাইলে ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য হইতে হবে 100 + 25, 125 টাকা। তাহলে 100 টাকায় কলা বিক্রয় করতে হবে 125 টাকায়, 1 টাকার কলা বিক্রয় করতে হবে 125/100 টাকায়। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতেছি যে 5 টাকার কলা কত টাকায় বিক্রি করতে হবে? 125/100 × 5 সমান হচ্ছে 25/4 টাকা। অর্থাৎ 2টি কলা বিক্রয় করতে হবে কত? 25/4 টাকা। 1 হালির দাম কত হবে? 2টি কলার দাম যদি এটা হয়, 1 হালির মানে কত? 4টা। তাহলে 2টি কলার দাম যদি 25/4 হয়, একটি কলার কত হবে? একটি কলা আরো কম, 25/4/2। তাহলে 4টি কলা কত হবে? 4টি কলা কত হবে? 4টি কলা হবে 25 × 4/4/2। তাহলে সব মিলে আমরা কত পাচ্ছি? প্রতি হালি কলা হচ্ছে 12.5 টাকায় বিক্রি করতে হবে। ওকে, সো এটা গেল আমাদের 19 নাম্বার। ওকে, আমাদের লাস্ট কোয়েশ্চেন 20 নাম্বার বলছে কোন আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা হবে। ক নাম্বারে বলছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখো। সো আমাদের মূলধন নির্ণয়ের সূত্র কি ছিল বলো? মূলধন নির্ণয় বা হচ্ছে কি বলছে যে মূলধন নির্ণয়ের সূত্র যেটা হচ্ছে কি, পি সমান হচ্ছে মূলধন রাখলে আই = সরল মুনাফা, এন = সময়, আর = হার ধরলে আমরা জানি আই = পি আর এন। আমাদের কিন্তু
মূলধনটা নির্ণয় করতে হবে। সো পি ইজ ইকুয়াল টু 1/Rn। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। খ নাম্বারে আমাদের বলছে মুনাফার হার নির্ণয় করো। সো মুনাফার হার আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখান থেকে একটু দেখো। ইয়েস, আমরা কি জানতেছি, আমাদের হচ্ছে আসল এবং 5 বছরের মুনাফা হচ্ছে 30,000, আসল আর 3 বছরের মুনাফা হচ্ছে 28,000। এখন এই দুইটা সমীকরণ থেকে তুমি যদি বিয়োগ দাও তাহলে আসল বিয়োগ দেওয়ার পর 0, 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ দিলে কি হবে, 5 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, 2 বছরের মুনাফা, তাই না? আর এই 30,000 থেকে 28,000 বিয়োগ দিলে পাই 2,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কত, 2 বছরের মুনাফা যদি হয় 2,000, 1 বছরের মুনাফা হচ্ছে কত কত বলো তো, 2,000 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা পাবো হচ্ছে 1,000 টাকা। ফাইন, তাহলে এখন আমরা যদি বলি যে তাহলে 3 বছরের মুনাফা কত হবে, তাহলে কত হবে, 3 দিয়ে 1,000 কে গুণ দিলে কত পাবো আমরা, 3,000 টাকা। তাহলে এইবার আমরা মুনাফা তো পাইছি, এর সাথে এখন যদি আসল যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, আসল এবং মুনাফা মিলে আমরা পাচ্ছি হচ্ছে 28,000 টাকা, তাই না? এখন এই যে আমরা 28,000 টাকা পাইলাম, এইখানে আমরা যদি বলি যে আচ্ছা ঠিক আছে, এখন এই 28,000 টাকাটা কি, 28,000 টাকার মধ্যে কি আছে, আসল আছে এবং 3,000 তার মুনাফা আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আসল সমান হচ্ছে 28,000 থেকে 3,000 বাদ দিয়ে দিলে যেটা পাবো এটাই কি, এটাই হচ্ছে আমার কি, এটা আমার আসল মানে হচ্ছে 25,000 টাকা। এখন 25,000 বা পি যদি হয় আসল, আই সমান 3,000, এন সমান 3 বছর, আমরা জানি মুনাফার হার সমান কত, আই ডিভাইডেড বাই পি এন। তাহলে এটাকে যদি করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 4%, অর্থাৎ মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 4%। গ নাম্বার আমরা একটু দেখি। গ নাম্বারে আমাদের প্রশ্নটা কি বলছে এটা একটু দেখে নাও। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসল হবে 4,800 টাকা, তাই না? তাহলে এখন আমাদের বলছে যে খ হতে আমরা কি কি পাইছি, আগে দেখো, খ হতে কিন্তু আমরা একটু আগেই পাইছি মুনাফার হার বা আর সমান হচ্ছে 4/100 মানে হচ্ছে 1/25। এখন ব্যাংকে জমাকৃত আসল যদি হয় আমাদের পি টাকা, তাহলে মুনাফা আসল এ সমান আমরা কি বলতে পারি, আমাদের কিন্তু জানি আমরা 4,800 টাকা। অতএব এইখান থেকে আমরা যদি শুধুমাত্র মুনাফা বের করতে চাই, মুনাফা আসল থেকে পি মাইনাস করে দেই, তাহলে এন সমান পাই আমরা 5 বছর। অতএব আমাদের যে সূত্র আছে আই ইজ ইকুয়াল টু পি এন আর, এইখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পাবো, আমরা হইতেছে পাবো যে আই ইজ ইকুয়াল টু PNR। তাহলে 48,000 থেকে পি বিয়োগ দিলে এটা হচ্ছে PNR। তাহলে এখান থেকে তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলো তাহলে এখানে কি দেখো, দুই পাশে কিন্তু পি আছে, যারা বুঝতেছো না সেজন্য কি, তাহলে পি আর পি আছে, পি থেকে কমন নিয়ে নিলে কি থাকবে ভিতরে, এখানে একটা এনআর, এখানে কিছুই নাই পি এর সাথে, তাহলে এনআর প্লাস 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখন এই যে এখানে আছে 48,000 আর এই পাশে আছে কি এনআর প্লাস এন, সবার যদি মান বসায় দাও, এন এর মান বসায় দিলে 1/5, তার সাথে হচ্ছে আর, তারপরে কি এখানে কত, এখানে হচ্ছে কত 1 লিখলা। তাহলে এইখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, পি, যে পি সমান কত পেয়ে যাচ্ছ, এই ক্যালকুলেশনটা শেষ করলে এত। তাহলে প্রশ্ন মতে কি ছিল, 48,000 সমান এইটা, অথবা কি, অথবা এখানে কাটাকাটি করে হচ্ছে 6/5, তাহলে পি ইন্টু 6 সমান কত হচ্ছে 48,000 গুণন 5। অথবা এইখান থেকে আমি অ্যাকচুয়ালি কি করব, অ্যাকচুয়ালি আমরা ওখানে পি এর মানটা বের করব, সেটা হচ্ছে 40,000 টাকা। প্রশ্ন ছিল ব্যাংকে জমা রাখতে হবে, মানে এখন আমাদের প্রশ্ন হইতেছে যে ব্যাংকে কত হারে, একই হারে যদি জমা রাখা হয় তাহলে কত আসতেছে। সো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, দেখো কত টাকা দেওয়া আছে, 40,000 টাকা। সো ব্যাংকে যদি আমি 40,000 টাকা জমা রাখি সেখানে কি হবে, সেটাই হয়ে যাবে আমার কি, আমার আস্তে আস্তে মুনাফা আসলে আমাদের যা যা দেওয়া আছে এরকম। সো এইভাবেই আমাদের অধ্যায় 2 এর যত প্রশ্ন ছিল আমাদের 2.1 এবং 2.2 আমি সবগুলোই চেষ্টা করেছি তোমাদেরকে একটু দেখে দেখে সলভ করে দিতে। মাস্টার বোর্ড থেকে আসলে হাতে করে দেওয়া সম্ভব হয়নি অনেক অঙ্ক, আমি চেষ্টা করেছি যে সলভগুলো একটু দেখাই দিতে এবং যতটুকু সম্ভব এক্সপ্লেইন করে দিতে।